দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর। পর্ব 6। গুহা মন্দির থেকে বাইরে এসে ডান দিকে পাহাড়ের গায়ে বেশ উঁচুতে 3 তলা বিশাল প্রাসাদের ভগ্নাবশেষ দেখা গেল। এটি প্রাচীনকালের ভিল রাজপুত রাজাদের প্রাসাদ। কিছু অংশ মেরামত করে বর্তমানে রাজবংশধর রাও সাহেবরা থাকেন। দর্শনার্থীরা ইচ্ছা করলে এটিও দেখে আসতে পারেন। আমার ইচ্ছা হলো না। এই পথে একটি প্রাচীন শিখ গুরুদ্বার আছে, সম্ভবত 1508 থেকে 1514 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় আদি শিখ গুরু নানক দেব ওই ওঙ্কার তীর্থে এসেছিলেন তার ভারত পরিক্রমাকালে। তারই স্মরণে এই গুরুদ্বারটি শিখ ভক্তেরা তৈরি করেছেন। আমরা এটি দর্শন করে প্রণাম জানালাম। শিবপুরীর মন্দির দর্শনের পর আমরা এবার নর্মদার দক্ষিণ তীরের ব্রহ্মপুরী ও বিষ্ণুপুরীর মন্দিরগুলি দর্শন করব। নদীর পাড়ে নেমে এলাম। নদীর বাঁধানো ঘাট ঠিক ওঙ্কারেশ্বর মন্দিরের নিচে। এর নাম কোটি তীর্থ ঘাট। শাস্ত্রে কথিত আছে এখানে স্নান তর্পণাদিতে বহু পুণ্য হয়। আমরা নদীতে নেমে মাথায় একটু জল স্পর্শ ও আচমন করে এখান থেকেই ওপারে যাওয়ার নৌকা নিলাম। ছোট ছোট 2-3 জন বসার মতো ডিঙি। একজন অল্প বয়সী মাঝি দাঁড় বেয়ে নৌকা ওপারে নিয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই। এখানে নদীর পাড়ে ছোলা বিক্রি হয়। জলে সেই ছোলা ফেলে দিলে দলে দলে মাছ ছোলা খাওয়ার জন্য নৌকার পাশে পাশে ভেসে আসে। সুন্দর দৃশ্য। আমরা তীরে এসে নামলাম। বাঁদিকে পাথরের দেওয়ালের গায়ে একটা পিতলের গোমুখ থেকে ক্ষীণ ধারায় একটা জলস্রোত পড়ছে। এর নাম কপিল ধারা। এটি গোমুখ তীর্থ। জলধারা গিয়ে নর্মদায় মিশেছে। প্রবাদ আছে কোনো এক অসুরকে বধ করে শিব তার ত্রিশূল এখানে ছুঁড়ে দিয়েছিলেন। সেই শূলাঘাতে এই পাহাড় ভেদ করে কপিল ধারার সৃষ্টি হয় এবং সেটি গোমুখ বেয়ে নর্মদাতে আশ্রয় নেয়। আমরা তীরে নেমে প্রথমে এই কপিল ধারা স্পর্শ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। এই অঞ্চলটির নাম ব্রহ্মপুরী। কিছু দূরে ব্রহ্মার একটি প্রাচীন মন্দির আছে। এখানকার মুখ্য মন্দির অমলেশ্বর শিবলিঙ্গের। এটিকেও কেউ কেউ জ্যোতির্লিঙ্গ বলেন। তাদের সূত্র হচ্ছে শাস্ত্রবচন ওঙ্কারাং অমলেশ্বরে। তবে এই মত সর্ববাদীসম্মত নয়। আদি এবং আসল জ্যোতির্লিঙ্গ ওঙ্কার দ্বীপের ওঙ্কারেশ্বরী। ইতিহাস বলে প্রাচীন ওঙ্কারেশ্বর লিঙ্গ কালের প্রভাবে জঙ্গলাকীর্ণ হয়ে ঢাকা পড়ে যায় ভগ্নস্তূপের মধ্যে। পরে 1063 খ্রিস্টাব্দে পারমা রাজা উদয়াদিত্য নর্মদার দক্ষিণ পাড়ের এই প্রাচীন শিব মন্দিরটি সংস্কার করে মন্দিরের সংস্কৃতে কিছু লিপি খোদিত করেন। তখন থেকে এর খ্যাতি শুরু। প্রাচীন শাস্ত্রকাররা ওঙ্কারেশ্বরকেই অমলেশ্বর বলেন। ওই সময় নানা সাধু মহাত্মা জঙ্গল পরিষ্কার করে গোবিন্দপাদ গুহা ও ওঙ্কারেশ্বর মন্দির উদ্ধার করেন ও যথাবিধি সংস্কারাদি করে পূজা চালু করেন। এপারের মন্দিরেও অমলেশ্বর বলে প্রচলিত হতে থাকে। আমরা সিঁড়ি ভেঙেই প্রাচীন অথচ সুসংস্কৃত বিশাল তোরণ সমন্বিত মন্দিরে প্রবেশ করলাম। এখানে যাত্রী কম ও চারদিক আধুনিকতার স্পর্শ দেখে এর অর্বাচীনত্ব বোঝা যায়। লিঙ্গ একটু বেশ বড়, বেশ মসৃণ। চারিদিকে রূপার ছোট রেলিং। পাশে পাথরের নাগমূর্তি ও দেবী পার্বতীর দণ্ডায়মানা মূর্তি। আমরা দেবতাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। আশপাশে অনেক মন্দির অর্ধভগ্ন অবস্থায় পড়ে আছে। একটা মন্দিরে বেশ কিছু জীর্ণ বিগ্রহ একসঙ্গে জড়ো করা আছে। এই মন্দির সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের দ্বারা সুরক্ষিত। তবে সেবার ভার স্থানীয় বহু প্রাচীন মহানির্বাণী আখড়ার পরিচালনায়। এই অঞ্চলে প্রায় 100 বছরের পুরনো দুটো সন্ন্যাসীদের আখড়া জুনা ও নিরঞ্জনী পঞ্চায়েতি আখড়া আছে। অমলেশ্বর মন্দিরের সংলগ্ন আরেকটি সুন্দর কারুকার্য মণ্ডিত তোরণ সহ
প্রাচীন মন্দির আছে। লিঙ্গের নাম বিদ্ধেশ্বর মহাদেব। আমরা ব্রহ্মপুরী দেখে একটা ছোট রাস্তা দিয়ে নর্মদার দক্ষিণ পাড়ে আরও পশ্চিম দিকে এগিয়ে গেলাম। এই দিকটা বেশি লোকালয়, দোকানপাট, বাসস্ট্যান্ড ও বেশ কিছু প্রাচীন ও নূতন আশ্রম নিয়ে গড়া। এই অঞ্চলের নাম বিষ্ণুপুরী। এই দিকে প্রথমে আছে প্রাচীন মহানির্বাণী আখড়া, সন্ন্যাসীদের আস্তানা ইত্যাদি। প্রাচীন নির্বাণী আখড়া দেখার পর কয়েকটি ধর্মশালাও দেখলাম। ধর্মশালা মাথার উপর বিরাটাকার সব মূর্তি স্থাপিত। বিশেষ করে রাজপুত ধর্মশালার মাথায় রানা প্রতাপ ঘোড়া চেতকের পিঠে চড়ে আছেন। এই বিশাল সুন্দর মূর্তিটি বহু দূর থেকে দেখা যায়। এখানে ওঙ্কারেশ্বর মন্দির স্বায়ত্তশাসন দপ্তরও আছে। মন্দির নগরী ত্রিপুরী, ব্রহ্মা বিষ্ণু ও শিবপুরীর জল, আলো ও সব রকম কাজের দেখাশোনা এখান থেকেই হয়, অনেকটা মিউনিসিপ্যালিটির মতো। এরপর একেবারে নদীর দক্ষিণ পাড়ে আছে দুটি প্রাচীন আশ্রম, মার্কেন্ড যোগাশ্রম ও মার্কেন্ড সন্ন্যাসাশ্রম। প্রথমে আমরা মার্কেন্ড যোগাশ্রমে গেলাম। একে অন্নপূর্ণা মন্দির বলেই লোকে বেশি জানে। মন্দিরের বিরাট তোরণের সামনে প্রতিহারী সুন্দর মূর্তি। তোরণের ওপরে শিব পার্বতীর বিবাহের মূর্তি বিরাজ করছে। আরও অনেক মূর্তি আছে। মন্দিরের ভিতরে ৩৫ ফুট উঁচু ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মূর্তি। মূর্তিটি ১৭টি মুখ ও ২০টি হাত। আধুনিক মূর্তি নির্মাণ পদ্ধতির এ এক অপরূপ নিদর্শন। এটি সিমেন্টের তৈরি। মন্দিরের পশ্চিম ভাগে মার্কেন্ড ঋষির বহু প্রাচীন মন্দিরে প্রাচীন শিবলিঙ্গ ছাড়াও মার্কেন্ড ঋষির কালো পাথরের প্রাচীন মূর্তি আছে। এখানে একটি বিশাল যজ্ঞশালাও আছে, তার পাশে মা অন্নপূর্ণার সুন্দর মূর্তি। এছাড়া রয়েছে ব্যাঘ্রবাহিনী, দুর্গা, মহাকালী ও মহাসরস্বতীর মূর্তিও। মন্দিরের ঠিক সামনে নিচে নর্মদার বুকে এক বিশাল শিলা উঠে আছে। এর নাম মার্কেন্ড শিলা। তাতে একটি ছোট শিবলিঙ্গ আছে। প্রবাদ, ঋষি শ্রেষ্ঠ মার্কেন্ড নর্মদার বুকে এই শিলায় বসে মাতৃ সাধনা করেছিলেন। দ্বিতীয় দর্শনীয় স্থান সামান্য পশ্চিমে মার্কেন্ড সন্ন্যাস আশ্রম। এটি ১০ নামী সন্ন্যাসীদের একটি আশ্রম, তেমন প্রাচীন নয়, ৩০ বছরের পুরনো। রামানন্দ সরস্বতীজি এই আশ্রমের অধ্যক্ষ। এখানে বেশ কিছু সাধু ব্রহ্মচারী থাকেন। এখানে নিত্য বহু সাধু ভক্তদের সমাবেশে শাস্ত্রালোচনা, প্রবচনাদি অনুষ্ঠিত হয়। আজকের মতো দীর্ঘ তীর্থদর্শন শেষ করে আমরা বীজ দিয়ে শিবপুরীতে এসে ওঙ্কারেশ্বরকে দর্শন ও প্রণাম করে কুঠিয়ায় ফিরে গেলাম। আগামীকাল হবে আমাদের এই তীর্থের একটি বিশেষ কৃত্য, মান্ধাতা পর্বত পরিক্রমা।